পা যেন কেউ না দেন এবং সব ধর্ম একসঙ্গে উৎসব পালনের বার্তা মুখ্যমন্ত্রী। अजीम शख्सियत अभिषेक दा और हमारे सीएम खुदी को गुलाम लिखना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछिए बता तेरी रोजा क्या है। हमारा रोजा खुदी को गुलाम लिखना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछिए बता तेरी रोजा क्या है। हमारा रोजा ये है कि हम सबको लेके चलेंगे, सबका साथ रहेंगे। आपका झूठा झुमला स्लोगन सबका साथ सबका विकास और कोई देख के माइनॉरिटी को देख के अब पिछाते हैं। कोई जगह में कोई माइनॉरिटी होता है, कोई मेजोरिटी होता है। मेजोरिटी का एक धर्म होता है माइनॉरिटी के प्रोटेक्शन करना और माइनॉरिटी को धर्म होता है मेजोरिटी को साथ रहना, एक साथ में रहना। यही हमारा परंपरा है। मैं तो ये हमारा जिंदगी का आवाज है। मैं जिंदगी देने के लिए तैयार है लेकिन इडियोलॉजी तोड़ने के लिए तैयार नहीं है। বিরোধীদের আক্রমণ এখান থেকে রেড রোড থেকে বিভাজনের রাজনীতি করে বিরোধীরা আক্রমণ করলেন মমতা। बम राम एक साथ में जाया कलकत्ता से टिकट खरीद के जाके बोला, हमको पूछा आर यू हिंदू? हमने बोला हम गौरव का साथ आई एम हिंदू, आई एम मुस्लिम, आई एम सिख, आई एम ईसाई, आई एम इंडियन। व्हाट कैन यू डू? क्या चाहते हैं लोग? डिवाइड एंड रूल चाहते हैं? हम नहीं चाहते हैं। हमारा जिंदगी देश के लिए कुर्बानी है, साथ साथ में हर रिलीजियन के लिए, हर कास्ट के लिए, हर किड के लिए, हर कम्युनिटी के लिए, हर परिवार के लिए हमारा जिंदगी आपके लिए। आप सलामत रहे तो हम सलामत रहेगा। कोई भी प्रभोग करेगा, हम दंगा फसाद नहीं चाहते हैं लेकिन आप उसको पाए में पा मत लगाओ। ये उसका प्लान है, ये उसका प्लांटेड गेम है। एक गेम में पा मत लगाओ। বিরোধীদের আক্রমণ, বাম বিজেপি একজোট হয়ে অশান্তি দাবি মমতা। अजीम शख्सियत अभिषेक दा और हमारे नवरात्रि चल रहा है, मैं उसको भी शुभकामना देंगे लेकिन हम नहीं चाहते हैं कि इसके लिए अब दंगा करे। कोई आदमी आम जनता नहीं करते हैं, कोई एक पॉलिटिकल पार्टी करते हैं। ये शर्म का बात है, दुख का बात है। जो लाल पार्टी पहले बड़ा बड़ा बात करते थे सेकुलरिज्म का, आज लाल और गेरुआ एक हो गया। होने दो, होने दो। हम लोग रहेगा, हम अकेला ही रहेगा, हम अकेला 100 है। हम लोग लड़ते हैं जिंदगी से, हम लोग लड़ते हैं हमारा जान से। हमारा जान कबूल है हर धर्म के लिए, हर परंपरा के लिए और इज्जत के लिए। রামনবমীর আগে অস্ত্র মিছিল নিয়ে বাকযুদ্ধ। কিরকম বাকযুদ্ধ না, অস্ত্র নিয়ে মিছিলে অনর একদিকে বঙ্গ বিজেপি। দিলীপ ঘোষ দাবি করছেন অস্ত্র নিয়ে মিছিল হবে, পাল্টা তোপ দাগছেন ফিরহাদ হাকিম। দাবি করছেন মেরুকরণের রাজনীতিতে ভোটে জেতা যায় না, মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে দাবি ফিরহাদের। শুনুন। মহরমে যদি অস্ত্র বেরোতে পারে তো রামনবমীতে বেরোবে কেন? আমাদের সমস্ত দেবী দেবতার হাতে অস্ত্র আছে, তো অস্ত্র নিয়ে বেরোবো। এবং অস্ত্র নিয়ে এই জন্য বেরোবার দরকার আছে মিছিলের সুরক্ষার জন্য। পুলিশের উপরে কোনো ভরসা নেই, তাহলে ধর্মকর্ম বন্ধ করে দিতে হবে। শোভাযাত্রা পুজো পাঠ করবে না, কারণ কি হলেই হামলা হবে, যেটা হচ্ছে জায়গায় জায়গায়। সেই জন্য হিন্দুদের নিজের সুরক্ষার জন্য নিজের ব্যবস্থা করতে হবে। সবসময় একটা সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করছে, তার কারণ পলিটিক্যাল গেনের জন্য। উন্নয়নের সাথে মানুষ থাকেন, সাম্প্রদায়িকতা বিভাজন এগুলোর সাথে মানুষ থাকেন না। টেম্পোরারি হয়তো 2-4 জন আপনার পাশে যারা রয়েছে তারা লাফালাফি করবে, ভোট পাওয়া যায় না। বারবার বলে এটা ভোট এটা মূর্খতা হচ্ছে। আমাদের নিয়মিত প্রয়োজন এরকম কিছু ওষুধ, ধরুন প্রেশারের ওষুধ, সুগার, গ্যাস, জ্বর, বমি, এইসব ওষুধের দাম আগামীকাল থেকে বাড়ছে। আগামীকাল থেকে নিত্য প্রয়োজনীয় ওষুধ, খুব অত্যাবশ্যকীয় যে ওষুধগুলো, সেই সব ওষুধের দাম বাড়ছে।
এই ওষুধের দাম কিভাবে বাড়ছে, কতটা বাড়ছে জানবো। অভিজিৎ রয়েছেন আমার সঙ্গে। অভিজিৎ, অতনু, আগামীকাল অর্থাৎ 1 এপ্রিল থেকেই এই ওষুধের দাম বাড়তে চলেছে। নিত্য প্রয়োজনীয়, নিত্য ব্যবহার্য যে ওষুধগুলো, যার মধ্যে রয়েছে বলা যেতে পারে যে বিভিন্ন গ্যাসের ওষুধ, প্রেশারের ওষুধ, জ্বর, বমি, রক্ত পাতলা করার ওষুধ, হাঁপানি, সিজোফ্রেনিয়ার মতন মানসিক ওষুধের ওষুধ, এইডস এর মতন রোগের বা সমস্যার ওষুধ রয়েছে, সর্পাঘাতের মানে সাপে কামড়ানোর ওষুধ রয়েছে, মরফিনের মতন ক্যান্সার রোগীদের ব্যথানায়ক ওষুধও রয়েছে, এমনকি অপরিহার্য বিভিন্ন অসংখ্য স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক সেগুলো রয়েছে। এই প্রত্যেকটি ওষুধের ক্ষেত্রেই 1.74% পর্যন্ত অর্থাৎ 1.74% পর্যন্ত এই ওষুধের দাম বাড়তে চলেছে। কারণ ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি NPPR তারা এই বার্ষিক পরিবর্তনের সায় দিয়েছে পাইকারি মূল্য বৃদ্ধির সূচক মেনে ওষুধের দামের এই বার্ষিক পরিবর্তনের সায় দিতে, এবং সেই বার্ষিক পরিবর্তনকে কেন্দ্রীয় সরকারও কোনো রকম আপত্তি জানায়নি। 2013 কেন্দ্রীয় ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার মেনেই ওষুধের দামে এই মূল্য বৃদ্ধির নতুন ঊর্ধ্বসীমা ধার্য হতে চলেছে। দেশের 748টি, আমাদের দেশে যে 748টি অত্যাবশ্যকীয় ওষুধ এবং তার বিভিন্ন প্যাকেজিং ও ফর্মুলেশনের ওপর এই দাম বৃদ্ধি প্রযোজ্য হবে। একই সঙ্গে বলা যেতে পারে এর মধ্যে যে বিভিন্ন স্টেন্ট রয়েছে একই নিয়মে বাড়ছে। স্টেন্ট সহ বিভিন্ন কার্ডিয়াক ও অর্থোপেডিক ইমপ্ল্যান্টের দাম মানে যথেষ্টই সমস্যায় পড়তে চলেছে সাধারণ মানুষ। একদিকে ওষুধের দাম এখনই যথেষ্টই বেশি বলে মনে করা হচ্ছে, তার মধ্যে যদি ওদের ওপর বিস্ফোরণের মতো যদি আরো ওষুধের দাম বাড়তে থাকে তাহলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠবে বলাই বাহুল্য। স্বাভাবিক। অভিজিৎ, জাল ওষুধের একটা টেনশন ইতিমধ্যেই বাজারে রয়েছে, সেই টেনশনের মধ্যে থেকে আবার ওষুধের দাম বাড়ছে। সিজোফ্রেনিয়া বা এইডসের মতো রোগ বা স্টেরয়েড, জরুরি অ্যান্টিবায়োটিক, ক্যান্সার রোগীদের ব্যথানাশক ওষুধ এগুলো তো রয়েছে। এর পাশাপাশি প্রেশার, সুগার, গ্যাস, জ্বর, বমি, রক্ত পাতলা করার জন্য যে ওষুধ, হাঁপানির ওষুধ, সেই সব ওষুধের দাম বাড়ছে। আগামীকাল থেকে এই ওষুধের দাম বাড়বে। দেশ জুড়ে 1.74% হারে বাড়ছে দাম। 748টি অত্যাবশ্যকীয় ওষুধ এবং বিভিন্ন প্যাকেজিং ও ফর্মুলেশনের উপর এই দাম বাড়বে। স্টেন্ট, কার্ডিও এবং কার্ডিয়াক এবং অর্থোপেডিক ইমপ্ল্যান্টের দাম আরও বাড়বে। 1 এপ্রিলের পর যে উৎপাদক সংস্থাগুলির জন্য নতুন বর্ধিত MRP ওষুধ বাজারজাত করে পুরনো MRPর ওষুধ বাজার থেকে তুলে নেওয়া হবে, সেই সবুজ সংকেত দেওয়া হয়েছে। হাওড়ায় নতুন সমস্যা। এই যে দেখছেন আবর্জনা স্তূপে আগুন লেগে গিয়েছে। বলা হচ্ছে যে যেহেতু আর ভাগায় অর্থাৎ বেলগাছিয়ায় ডাম্পিং গ্রাউন্ডে আর ময়লা ফেলা হবে না, তো ময়লা নিয়ে এবার করবে কি, আবর্জনা নিয়ে করবে কি পুর কর্তৃপক্ষ? নাকি এই বিভিন্ন জায়গায় যে আবর্জনা স্তূপ রয়েছে সেখানে আগুন লাগিয়ে কাজ সারছে যাতে আবর্জনা মুক্ত করা যায়, এই রকম অভিযোগ উঠছে। কিন্তু এই অভিযোগের ভিত্তি কি, কেন এরকম অভিযোগ উঠছে? কটা জায়গায় এইভাবে আবর্জনার যে স্তূপ রয়েছে সেখানে আগুন ধরানো হয়েছে বা আগুন ধরে গিয়েছে, মনে করছে এলাকার মানুষ যে আগুন ধরানো হয়েছে, কেনই বা তাদের মনে হচ্ছে? দেবাশিস রয়েছে আমার সঙ্গে, সরাসরি বলতে পারবে দেবাশিস। দেখো, মূলত আমরাই কিন্তু দেখিয়েছিলাম যখন এই কলকাতায় অর্থাৎ হাওড়া থেকে আবর্জনা যাবে কলকাতা ধাপায়, কিন্তু সমস্যা হচ্ছিল সেখানে ডাম্পার, পুরনো ডাম্পার এবং তাদের কার্যক্ষমতা একেবারে শূন্য হয়ে যাওয়ায় সেই গাড়িগুলি যেতে পারছিল না। এবং হাওড়া থেকে কলকাতা যেতে গেলে যে রোটেশন লাগে সেই রোটেশন টাইম কিন্তু অনেক লেগে যাওয়ায় বিভিন্ন জায়গায়, সবচেয়ে বড় বেশি আবার 14টি ওয়ার্ডে কিন্তু সমস্যা বেশি দেখা দিচ্ছিল, যেখানে আবর্জনা তোলা হচ্ছিল না। বলে সেই আবর্জনা তুলতে না তুলতে একটা সময় সেখানে কার্যত মেন যে রাস্তা, সেই রাস্তার মধ্যে আবর্জনা চলে আসছিল। তবে এই জায়গা থেকে মুক্তি পেতে একটাই উপায়, তা হচ্ছে আগুন ধরিয়ে ময়লাকে ছাই করে দেওয়া। সেটাই কিন্তু করলো হাওড়া পুরসভা। অভিযোগটা স্থানীয় বাসিন্দাদের, এবং তাদের অভিযোগ এই আবর্জনা সরাতে গিয়ে কার্যত গোটা এলাকা জুড়ে এক নতুন দূষণ ছড়ালো হাওড়া পুরসভা। তবে অবশ্যই হাওড়া পুরসভার তরফ থেকে জানানো হয়েছে এই আগুন তারা লাগায়নি,
তবে 17 নম্বর ওয়ার্ডে যে বেলিলিয়াস রোড, সেখানে যে কম্প্যাক্টার মেশিন রয়েছে, সেখানে যখন আবর্জনাগুলো স্তূপ আকার হয়ে যাচ্ছিল, সেখানে দাঁড়িয়ে আগুন লাগালো কে? কারণ গোটা এলাকাটাই কিন্তু পুরসভার দপ্তরের আন্ডারে ছিল, সেখানে সিসিটিভি রয়েছে, ফলে সেখানে বাইরে থেকে কেউ আগুন লাগাবে এটা হতে পারে না। এবং পুরসভার গাড়ি এসে এসে এই আগুনের মধ্যেই কিন্তু আবর্জনাগুলো ফেলছিল, ফলে এখানে প্রমাণ হতে বলা যেতেই পারে যে স্থানীয়দের অভিযোগ যে পুরসভা আবর্জনা থেকে মুক্ত হতে তারা আগুন জ্বালিয়ে ছাই করলো আর দূষণ ছড়ালো হাওড়া শহরে। এলাকার মানুষ কি বলছেন একবার শুনবো। জ্বালানোর জন্য দেখুন, আমাদের যে পলিউশন, যে ধোঁয়াটা বেরোচ্ছে, সেটা আমরা এখানে যারা যাওয়া আসা করছি বা যারা এখানে থাকি তাদের সবার জন্য এটা ক্ষতিকারক। প্লাস এখানে নতুন ইউনিভার্সিটিও হয়েছে, তো দেখা যাবে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে, আমাদের কর্পোরেশন। অবশ্যই এটা শরীরের উপরে হেলথে একটা বয়স্ক মানুষ থাকলে তাদের শ্বাস প্রশ্বাসের অসুবিধা হবে, বাচ্চাদের অসুবিধা হবে, আমাদের যাতায়াতে যারা যাচ্ছে এখানে তাদের অসুবিধা হবে, নাকে আসবে গন্ধ। এটা কেউ পুরসভার কেউ করেনি, যদি কেউ করে থাকে তারা স্থানীয় করেছে, আমি তাদের বলবো না করতে এসব। এবং আমাদের একটা, আমি আবারও বলেছি, একটা বিপর্যয় ঘটেছে, সেই বিপর্যয়কে সামলানোর জন্য আমরা যুদ্ধকালীন প্রস্তুতিতে কাজ করছি। এবং আমার ধারণা নেক্সট 2 দিনের মধ্যে, মানে আমি যেটা বলেছি কাল সকাল বা বেলার মধ্যে পরিস্থিতি অনেকাংশে নর্মাল হয়ে যাবে। না, এইচএমসির কেউ এসব করেনি। আর ওদিকে আসানসোলে ভাগাড়ে অতিষ্ঠ সেই এক সমস্যা, এলাকার মানুষ তারা ভাগাড় নিয়ে, ডাম্পিং গ্রাউন্ড নিয়ে তারা অসুস্থ, কারণ সেখানে আগুন ধরে যাচ্ছে, আর সেই ধোঁয়ায় এলাকার মানুষ জেরবার পুরো। এর আগেও 19 নম্বর জাতীয় সড়কের পাশের এই ডাম্পিং গ্রাউন্ডে আগুন লেগেছে। এবার আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে। একটা বেলগাছিয়ার ঘটনার পর কোথাও একটা ডাম্পিং গ্রাউন্ডের আশপাশে যারা থাকেন তাদের মধ্যে একটা ভয় কাজ করছে। এখন তো ধোঁয়া আছে। হ্যাঁ, এখন ধোঁয়া তো আছে, আগুন তো ভিতরে চলে যায় না, ভিতর তো আগুন লাগানোর কারণটা কি হয় এখানে পাড়ায় আগুন লাগে? এখানে বলতে পারছি না, আমরা তো গাড়ি চালাই, আমরা তো যখন আমরা কাজ করার পর বাড়ি যাই তখন তো আগুন তখন ছিল না। রাতে যদি কেউ বদমাশি করে লাগায় সেটা বলতে পারছি, কিংবা আপনি লাগিয়ে যায় সেটা বলতে পারছি। এখনো তো আগুন বাড়ছে দেখলাম। বাড়ছে তো, আগুন তো শুকনো আছে না, তারপরে ধরুন কাল তো আগুন আপনার বেড়ে যাবে। চীন সফরে বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, এবং সেখান থেকেও ফাঁকা হম্বিতম্বি, সেখান থেকেও কোথাও যেন একটা চড়া সুর, ভারতকে উস্কানির চেষ্টা। বলা হচ্ছে বাংলাদেশ নাকি সমুদ্র অভিভাবক। কেন কথা বলছেন? কারণ তিনি দাবি করছেন যে উত্তর পূর্ব ভারত থেকে সমুদ্রে যেতে গেলে তো সেই বাংলাদেশের মধ্যে দিয়ে যেতে হবে, তাহলে বাংলাদেশে বেজিং লগ্নি করুক, চীন আর বাংলাদেশের সমুদ্রপথ ব্যবহার করুক। এখন এই কথাগুলো কেন বলছে? কোথাও কি মনে হচ্ছে যে চীনের কাছ থেকে যে ধার নিয়েছে তার ফাঁদে পড়ে এই ফাঁকা বুলি? অন্তত দিল্লি তো তাই মনে হচ্ছে। 7 states of India, eastern part of India, called 7 Sisters, they are landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world.